দুদক সচিবের হাতে পদায়ন ও বদলির ক্ষমতায় টিআইবির উদ্বেগ। তৃতীয় মেয়াদে 4 বছর, ব্যর্থতা সেরা 5 মন্ত্রী। জেল থেকে বেরিয়ে কি বদলে যাবেন ফখরুল? পাগলা মসজিদের দান বাক্সে মিলল 20 বস্তা টাকা। বিশ্ব ইজতেমার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। অনুসন্ধান ও তদন্তে নিয়োজিত উপপরিচালক ও সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের পদায়ন ও বদলির ক্ষমতা দুর্নীতি দমন কমিশন ও চেয়ারম্যান ও কমিশনারদের হাত থেকে সরিয়ে সচিবের হাতে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। টিআইবি বলেছেন, এর ফলে দুর্নীতি প্রতিকারে কমিশনের ক্ষমতা পদদলিত হওয়ার ভয়ানক শঙ্কা তৈরি হয়েছে। সচিবের ক্ষমতা বাড়িয়ে প্রতিষ্ঠান থেকে পুরনো দুর্নীতি দমন ব্যুরোর মতো সরকারি প্রতিষ্ঠানে রূপান্তরের অপপ্রয়াস চলছে বলে মনে করছে টিআইবি। আজ এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সংশ্লিষ্ট আইন অনুযায়ী দুদকের নির্বাহী ক্ষমতা চেয়ারম্যান ও তার নেতৃত্বে কমিশনারদের হাতে অর্পিত এই প্রতিষ্ঠানের মূল ম্যান্ডেট সংক্রান্ত উক্ত নির্বাহী ক্ষমতা ঢালাওভাবে সচিবের হাতে অর্পণের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কি প্রক্রিয়ায় কোন যুক্তিতে হলো? কমিশনের ক্ষমতা খর্ব হওয়ার শঙ্কার বিষয়টি কতটা বিবেচিত হয়েছে? সিদ্ধান্তটি কি কমিশন কর্তৃক সজ্ঞানে গৃহীত, নাকি এতদিন নখ দন্তহীন বাঘ হিসেবে কথিত এই গুরুত্বপূর্ণ সংস্থাকে বাস্তবে রূপান্তর করার এক অশুভ প্রয়াসের ফসল? এমন প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক। এসব প্রশ্নের যৌক্তিক উত্তর পাওয়া জরুরি, বিশেষ করে কমিশন কেন নিজের হাতে থাকা ক্ষমতা আমলাতন্ত্রের হাতে নিরঙ্কুশভাবে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, সেটিরও স্পষ্ট করা প্রয়োজন। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এই সিদ্ধান্তের কারণ হিসেবে সরকারের বিভিন্ন দপ্তর ও বিভাগের দৃষ্টান্ত অনুসরণের যে ব্যাখ্যা দুদকের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তা দুদক যে একটি সরকারি প্রতিষ্ঠান নয় তা অনুধাবনে ব্যর্থতার পরিচায়ক উল্লেখ করে ডক্টর ইফতেখারুজ্জামান। এই আদেশ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান তিনি বলেন, শুধু উপপরিচালক ও সহকারী পরিচালক পর্যায়ের নেতা কর্মকর্তাদের বদলি ও পদায়নই নয়, এই আত্মঘাতী সিদ্ধান্তের বলে দুদকের তদন্তকারী কর্মকর্তাদের চাকরি স্থায়ী ও নিয়মিতকরণ, চলতি দায়িত্ব প্রদান, ভাতা ও ছুটি, পেনশন, পিআরএল ও মামলার সাজার প্রেক্ষিতে পুরস্কার ইত্যাদি সকল ক্ষমতা আমলাতন্ত্রের হাতে অর্পিত হওয়ায় দুদক এখন পুরোপুরিভাবে প্রাক্তন ব্যুরোতে সম্পূর্ণভাবে রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে আর কিছু বাকি থাকলো না। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার জন্য প্রধানমন্ত্রীর ঘোষণাকে পদদলিত না করতে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান টিআইবি। অপরদিকে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের 4 বছর পূর্ণ হলো আজ। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে 2019 সালের 7 জানুয়ারি দলটির সরকার গঠন করে। আজ এই সরকারের বর্ষপূর্তি। এই উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। টানা তৃতীয়বার সরকার গঠনের পর গত 4 বছরে তার সরকারের সফলতা তিনি জাতির সামনে তুলে ধরবেন। গত 4 বছরের সরকারের ব্যাপক সফলতা থাকলেও বেশ কয়েকজন মন্ত্রী ব্যর্থতার খাতায় নিজেদের নাম লিখিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তাদের ব্যর্থতার কারণে বিশেষ করে গত 1 বছরে সরকারকে বিভিন্ন সময় আলোচনার মুখোমুখি হতে হয়েছে। সরকারের ওপর জন আস্থা নিয়েও প্রশ্ন উঠেছিল। বেশ কয়েকজন মন্ত্রী তাদের মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছেন কিনা এ প্রশ্ন 4 বছর ব্যাপী সরকারের ভেতরে বাইরে আওয়ামী লীগের মধ্যে এবং সাধারণ জনগণের মধ্যে আলোচনায় ছিল। এদের মধ্যে রয়েছে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। 2022 সালের মাঝামাঝির পর থেকেই দেশের অর্থনৈতিক অবস্থা চরম অস্থির হয়ে ওঠে। ডলার সংকট, রেমিট্যান্স কমে যাওয়া, বৈদেশিক রিজার্ভ কমে আসা, IMF এর ঋণ, ব্যাংকে টাকা নেই ইত্যাদি বিষয়াদি ছিল টক অব দ্য কান্ট্রি। আর এ সময় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল মৌন ব্রত পালন করেন। দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা কি সে সম্পর্কে সাধারণ মানুষ অন্ধকারে ছিল, আর অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের ভূমিকাও ছিল রহস্যময়। এছাড়া ব্যাংকের ঋণ খিলাপি কমিয়ে আনা এবং পাচারকৃত অর্থ ফেরত আনার কথা বলা হলেও তিনি কি উদ্যোগ নিয়েছে তা নিয়ে জনধোঁয়াশা তৈরি হয়েছে। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি ব্যক্তিগতভাবে ভালো মানুষ,
কিন্তু মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার ক্ষেত্রে তিনি ব্যাপকভাবে সমালোচিত এবং ব্যর্থ হিসেবে পরিচিত হয়েছেন, বিশেষ করে দ্রব্যমূল্যের লাগাম ধরতে না পারা এবং এই সময় তার বিভিন্ন অসহায় উক্তি সমালোচনার জন্ম দিয়েছে। দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে ব্যর্থ হওয়ার কারণে তার পদত্যাগ একটা সময় গণদাবিতে রূপ নিয়েছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বর্তমান সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীদের একজন, অথচ তিনি একের পর এক বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচিত হয়েছেন। একবার তিনি রাজাকারের তালিকা তৈরি করে আবার সেটাকে প্রত্যাহার করেছেন। মুক্তিযোদ্ধা তালিকা নিয়েও নানা রকম বিতর্ক তৈরি হয়েছে। জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করা নিয়েও একের পর এক তার অবস্থান বদল করেছে। বিভিন্ন রাজনৈতিক বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন, কিন্তু মন্ত্রণালয় কাজ কতটুকু ঠিকঠাক মতো করেছেন এ নিয়ে জনমনে নানা রকম প্রশ্ন উঠেছে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। গত 29 জুলাই চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 11 আরোহী নিহত হয়েছেন। নিহতরা সবাই প্রায় তরুণী বয়সী। শুধু এটিই নয়, সারা বছর জুড়ে এ ধরনের অসংখ্য ঘটনা ঘটে থাকে। অভিযোগ রয়েছে, এত রেল ক্রসিং থাকলেও সেগুলো জীর্ণ শীর্ণ অবস্থা। কোথাও কোথাও কোনো লাইনম্যানও থাকে না, যার কারণে এত বড় দুর্ঘটনা ঘটে। আর রেলের দুর্নীতির কথা তা তো ওপেন সিক্রেট। অনলাইনে টিকিট কেনায় হয়রানি, টিকিট কালোবাজারি ইত্যাদি অভিযোগ অনেক দিনের। এ নিয়ে গত বছর মাঝামাঝি সময়ে তীব্র আন্দোলনও গড়ে উঠেছিল। রেলমন্ত্রী সকল সমস্যার সমাধানের আশা দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। অভিযোগ উঠেছে রেলমন্ত্রী পারিবারিক সম্পদ বানিয়েছেন। বিশেষ করে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের স্ত্রীর ক্ষমতা দেখেছেন দেশবাসী। তার ফোনে ট্রেনের টিটিকেই চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়, যদিও ব্যাপক সমালোচনার পর তা প্রত্যাহারও করা হয়েছে। তবে রেলের বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগের স্তব রয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মন্ত্রীদের ব্যর্থতার আরেক নাম বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশেষ করে গত বছর 5 আগস্ট রাত 12টায় হঠাৎ জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রতিমন্ত্রী নসরুল হামিদের ব্যর্থতার অন্যতম কারণ। সরকারি বিভাগগুলোর মধ্যে সবচেয়ে লাভবান প্রতিষ্ঠানটি এখন লোকসানে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ব্যাপক দুর্নীতি অভিযোগ উঠলে তিনি জনসন্তোষমূলক বিবৃতি দিতে ব্যর্থ হন। আন্তর্জাতিক বাজার দরের কথা বললেও বিশ্লেষকরা তার মতামতের সাথে দ্বিমত পোষণ করেন।